বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি একাডেমিয়াতি মাওরিদ ফি দাওরাতি খাত্তি রুকআ ওয়াল মুহাদাসা আল আরাবিয়া। মাওরিদ একাডেমির বেসিক অ্যারাবিক ক্যালিগ্রাফি খাত্তি রুকআ ও অ্যারাবিক স্পোকেন কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আমাদের কোর্সের ধারাবাহিকতায় পঞ্চম ক্লাসে আছি। আজকে আমরা আলোচনা করব খত্তে রুকা বর্ণমালা পরিচিতি নিয়ে। খত্তে রুকার বর্ণমালা পরিচিতি নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। খত্তে রুকা বর্ণমালা পরিচিতি এই পর্ব হিসাবে আমাদের এটা দ্বিতীয় পর্ব, অর্থাৎ আমরা পূর্বে খত্তে রুকার বর্ণমালা পরিচিতি নিয়ে একটি লাইভ ক্লাস করিয়েছি এবং সেই ক্লাসটি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে। আপনারা যারা সেই ক্লাসে অংশগ্রহণ করতে পারেননি সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। তো আমরা আজকে খত্তে রুকা বর্ণমালা পরিচিতি দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আচ্ছা, আজকের ক্লাসে আমরা যা যা শিখব: খত্তে রুকার 29টি বর্ণ পরিচিতি, প্রতিটি বর্ণের অংশ বিশ্লেষণ, প্রতিটি বর্ণের শৈল্পিক মানদণ্ড। প্রথমে আমরা 29টি যেই আরবি বর্ণ আছে, লেটার আছে খত্তে রুকায়, যে লেটারগুলো ব্যবহৃত হয় সেই লেটারগুলোর পরিচিতি জানব এবং তার অংশ বিশ্লেষণ এবং শৈল্পিক নোক্তা ভিত্তিক মানদণ্ড নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আমাদের স্পোকেন পর্বে আল হিওয়ারু বাইনা তালিব ওয়াল মুআল্লিম, ছাত্র এবং শিক্ষকের মাঝে পরিচালিত একটি সংলাপ, ছাত্র এবং শিক্ষকের মাঝে হয়ে থাকে আরবিতে এমন একটি সংলাপ আমরা শিখব ইনশাআল্লাহ অ্যারাবিক স্পোকেন অংশে। আমরা পূর্বের ক্লাসে আমাদের চতুর্থ ক্লাসে খত্তে রুকার বর্ণমালা পরিচিতি প্রথম পর্বে আমরা কয়েকটি অক্ষর নিয়ে, কয়েকটি বর্ণ নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে আমরা আলোচনা করেছি আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। এই অক্ষরগুলো নিয়ে বর্ণ পরিচিতি নিয়ে আমরা আলোচনা করেছি। মৌলিকভাবে যদিও অনেকগুলো অক্ষর, কিন্তু মূল কাঠামোগতভাবে তিনটি অক্ষর, প্রথমত আলিফ, দ্বিতীয় বা। আমরা যখন বা শিখবো, বা নিয়ে আলোচনা করলে অটোমেটিক তা, সা এই দুটি বর্ণ চলে আসবে, আমাদের শেখা হয়ে যাবে। এমনি ভাবে জিম এই বর্ণটি যখন আমরা শিখবো, হা, খ এই বর্ণগুলো আমাদের আয়ত্ত চলে আসবে, আমরা দ্বিতীয়বার সেগুলো নিয়ে আলোচনা করতে হবে না। তাহলে আমরা মূলত তিনটি বর্ণ নিয়ে বিস্তর আলোচনা করেছি, আলিফ, বা, জিম। এই তিনটি বর্ণ নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা সংক্ষিপ্ত একটু অল্প সময়ের মধ্যে রিভিউ দিচ্ছি আমরা কি আলোচনা করেছিলাম। আমরা আলোচনার মধ্যে প্রথমে ছিল আলিফ বর্ণটি এর শৈল্পিক মানদণ্ড হিসেবে 3 নোক্তা, অর্থাৎ 3 নোক্তা পরিমাণ, আপনার কলমের পরিমাণ হিসেবে 3টি নোক্তা পরিমাপ আলিফ অক্ষরটি লাইনের উপরে থাকে এবং এটি ডান দিক থেকে বাম দিকে একটু হেলে থাকে। আলিফ অক্ষরটি একেবারেই সোজা নয়, বরং এটি বাম দিকে একটু হেলে থাকে। এবং আলিফ বর্ণটি এটি এমন একটি বর্ণ যেটি লাইনের উপরে থাকে, সর্বদা লাইনের উপরে থাকে। তারপর আসুন বা বর্ণ এর শৈল্পিক মানদণ্ড 3 নোক্তা, শৈল্পিক মানদণ্ড হিসাবে বা এর 3 নোক্তা, এটা আমরা আলোচনা করেছিলাম। এবং বা এটি এমন একটি অক্ষর যেটাকে বলা হয়
হরফে তবাকিয়া, হরফে তবাকি বা মিনাল হুরুফ তবাকিয়াত। আমরা পূর্বের ক্লাসে আপনারা যদি অংশগ্রহণ করে থাকেন তাহলে জানতে পারবেন যে আমরা পূর্বে আলোচনা করেছি যে আরবি যেই লেটারগুলো আছে, বর্ণগুলো আছে, বিশেষ করে খতরুকা যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলো তিনটি ভাগে বিভক্ত, তিনটি বিন্যাসে বিভক্ত, তিনটি ধরন অথবা আশকাল, তিনটি শাকাল আকৃতি রয়েছে। কিছু অক্ষর আলিফাত, কিছু অক্ষর তবাকাত, কিছু অক্ষর কাসাত। আমরা এর পরিচিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তা আমরা দেখিয়েছি যে বা অক্ষরটি এটি হচ্ছে হরফে তবাকি মিনাল হুরুফ আর তবাকিয়া, এবং এটি এমন একটি হরফ যেটি লাইনের উপরে থাকে এবং এর শৈল্পিক মানদণ্ড 3 নোক্তা। সর্বশেষ যে আলোচনা করেছিলাম জিম অক্ষর নিয়ে, জিম হা খ। আমরা বলেছিলাম যে জিম এর মধ্যে 3টি অংশ, এর আজেজাত জুজ 3টি। প্রথম জুজটি একটি উল্টো দাল, মাঝে একটি বাঁকা রেখা আছে, সর্বশেষ অংশটি হচ্ছে একটি উল্টো বা। মোট জিম এর শৈল্পিক মানদণ্ড 9 নোক্তা, দাল অংশের মধ্যে 3 নোক্তা, আর মাঝের অংশে 3 নোক্তা, আর শেষের অংশে 3 নোক্তা। এরকম ভাবে মোট 9টি নোক্তা হচ্ছে জিম হা খ এই শব্দগুলোর মধ্যে। তা আমরা আজকে পরবর্তী যেই শব্দগুলো আছে সেই শব্দগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আসি আমাদের র অক্ষর নিয়ে। র আমরা এখানে দেখতে পাচ্ছি র যে অক্ষরটি আছে, এই র অক্ষর র, সিন, শিন, তারপরে সদ, তদ, ত, ওয়াও, ফা, কফ। এই যে এখানে যতগুলো অক্ষর আছে সবগুলো অক্ষর এমন অক্ষর যেগুলো লাইনের উপরে লেখা হয়, লাইনের উপরে লেখা হয়, লাইনের উপরে লিখতে হয়। এই যে সতর, এই যে এটা হচ্ছে সতর, এটা হচ্ছে সতর, এই যে সবগুলো অক্ষর সতরের উপরে লেখা আছে। তবে আইন এবং গইন এই অক্ষর দুটো আমরা দেখতে পাচ্ছি যে এটা লাইন ছেড়ে, সতর ছেড়ে সতরের নিচে চলে এসেছে। এর একটা অংশ, বড় একটা অংশ সতরের নিচে আছে, দেখতে পেরেছেন? আচ্ছা, আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে খতরুকার অক্ষরগুলো সাধারণত লাইনের উপরে থাকে, সতরের উপরে থাকে। তবে কিছু শব্দ, কিছু অক্ষর লাইনের নিচে আসে, সেই অক্ষরগুলো ফি মাজমুআতি জুমআ, জুমআ এই শব্দ সমষ্টির মধ্যে এই অক্ষরগুলো আছে, যে অক্ষরগুলো লাইনের নিচে আসে। জুমআ এর মধ্যে প্রথমে জিম, হা খ, তারপরে মিম, আইন, গাইন, তারপরে হচ্ছে জুমআ হা, হা। তো এর মধ্যে একটি অক্ষর আছে কি আইন। আইন আমরা দেখতে পাচ্ছি এটি লাইনের নিচে চলে এসেছে, আইন বর্ণটি লাইনের নিচে আসছে, এমন একটি বর্ণ। আচ্ছা, র যে বর্ণটি আছে আমরা দেখতে পাচ্ছি র এর বর্ণের আকৃতি কেমন। এটা একেবারেই লাইনের উপরে শুয়ে আছে এমন একটি আকৃতি। র এর আকৃতিটি কেমন, যেটি লাইনের মধ্যে শুয়ে আছে, লাইনের উপরে শুয়ে আছে। র এর শৈল্পিক মানদণ্ড এটা হচ্ছে 2 নোক্তা। র এর 2 নোক্তা, এই যে এখানে নোক্তা দেখতে পাচ্ছেন, যেরকম নোক্তা দেয়া আছে গোলের মতো, এরকম শৈল্পিক মানদণ্ড হিসাবে 2 নোক্তা, অর্থাৎ এটি বেশি বড় হবে না, একটি ছোট অক্ষর। র বর্ণটি একটি ছোট অক্ষর এবং এটা একটি জুজ। আমি পূর্বে আলোচনা করেছি যে খতরুকার বর্ণের প্রতিটি বর্ণের অনেক বর্ণ আছে যার অনেকগুলো জুজ, যেমন জিম এর 3টি জুজ, হ্যাঁ। তারপরে সামনে আসবে আমাদের শিন এর 2টি জুজ বা তিনটি জুজ। কিন্তু এই তুলনায় র এই অক্ষরটি এর জুজ মাত্র একটি জুজ, ছোট্ট একটি টান, একটি জুজ, যেটা লাইনের উপর হেলানো থাকে বা কেমন যেন সে লাইনের উপর ঘুমিয়ে আছে, এটা হচ্ছে র। তো র বর্ণটি এমন একটি বর্ণ যেটি 2 নোক্তা বিশিষ্ট, শৈল্পিক মানদণ্ড নোক্তা হচ্ছে 2 নোক্তা
এবং যেটি লাইনের উপরে সয়ে আছে। আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে খতরুকের মধ্যে বা অ্যারাবিক ক্যালিগ্রাফির মূল মানদণ্ড মিকিয়াস, মাওয়াজিন, মাকাইস ওয়াল খত, তা হচ্ছে নিকত, নিকত, নোক্তা দিয়ে সেই অক্ষরটি শৈল্পিকভাবে বিশুদ্ধ নাকি ভুল সেটা নির্ণয় করতে হবে। তো সেই ভিত্তিক র এর মানদণ্ড হচ্ছে 2 নোক্তা। তারপর আসি আমরা র এর মধ্যেই চলে আসবে যা, র যা চলে আসবে। আচ্ছা, আমরা দাল অক্ষরটি নিয়ে পরে আলোচনা করব, এই পৃষ্ঠার মধ্যে দাল নেই। তারপর আসে সিন। আমাদের এই ক্লাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সরাসরি অক্ষরগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়া, অক্ষরগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়া, এর অংশ নিকত বিশ্লেষণ করা, যেন আপনারা আমাদের পরবর্তী ডিপ্লোমা কোর্সে ভালোভাবে আত্মস্থ করতে পারেন এবং আপনাদের জন্য আয়ত্ত করা আত্মস্থ করা সহজ হয়ে যায়। আমাদের প্রশিক্ষক ডক্টর ইসমাইল আব্দু হাফিজাল্লাহ, ইনশাআল্লাহ তিনি আপনাদেরকে বোর্ডে সবকিছু লিখে লিখে মানে সরাসরি লিখে বিশ্লেষণ করবেন, বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই যে সিন, সিন এর 3টি অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে সিনটি আছে এর 3টি অংশ। প্রথম অংশ হচ্ছে এই যে সংযোগ অংশ, অর্থাৎ নিচের থেকে উপরে একটি রেখা, এটা হচ্ছে সূচনা, প্রথম অংশ। অনেক অক্ষর এভাবে শুরু হয়, অর্থাৎ নিচের থেকে একটি উপরে একটি রেখা উঠে সংযোগ, এরপর হচ্ছে পরবর্তী দ্বিতীয় অংশ, এরপর হচ্ছে পরবর্তী অংশ। আচ্ছা, পরবর্তী এই যে অংশটা আছে এই অংশটার নাম হচ্ছে কাস, কাসি, এটাকে বলা হয় কাসি, অর্থাৎ যেটা দেখতে পেয়ালার মতো, পাত্রের মতো, এটা হচ্ছে কাসাত। আমরা পূর্বে যে শাকাল বলেছিলাম আকৃতি, আকৃতির বিশ্লেষণে কাসাত এই এর মধ্যে চলে আসে এই কাসাত। আমরা বলেছিলাম যে কাস, সবগুলো কাস যেগুলো যে জুজগুলো কাসাত হবে এর পরিমাপ হচ্ছে শৈল্পিক মানদণ্ড হচ্ছে 2 নোক্তা, শৈল্পিক মানদণ্ড 2 নোক্তা। সে ভিত্তিক এই সিন এর মধ্যে যেই তৃতীয় অংশ কাজটি আছে, যেটা একটি পেয়ালার মতো দেখতে দেখা যাচ্ছে, পাত্রের মতো, এটা এর পরিমাপ কয় নোক্তা? 2 নোক্তা, এর পরিমাপ 2 নোক্তা। দ্বিতীয় যেই অংশটি আছে মাঝের, মাঝের যে অংশটি আছে এর পরিমাপ হচ্ছে 3 নোক্তা। মাঝের পরিমাপ কয় নোক্তা? 3 নোক্তা। এই যে এখানে নোক্তা দিয়ে বুঝিয়ে দেওয়া আছে, 1 নোক্তা, 2 নোক্তা, 3 নোক্তা। আচ্ছা, নিচে এখানে 2টি নোক্তা দেওয়া আছে, এই নোক্তাগুলো কেন? এই নোক্তাটি হচ্ছে যে মাঝের যে অংশটি আছে, সিন অক্ষরের মধ্যে মাঝের যে অংশটি আছে, মাঝের অংশটি লাইনের কতদূর উপরে থাকবে এর একটা পরিমাপ। এখানে লাইনের মাঝের যে অংশটি আছে এই অংশটি লাইনের 2 নোক্তা পরিমাণ উপরে থাকবে, লাইন থেকে 2 নোক্তা পরিমাণ উপরে থাকবে। লাইন থেকে 2 নোক্তা পরিমাণ উপরে থাকলে এর উপকারিতা কি হবে? এর উপকারিতা হবে যে পরের যে অংশটি আছে এই যে কাস, এই যে কাস, এই অংশটি লাইনের উপরে লেখা সম্ভব, লাইনের উপরে লেখা সম্ভব। কারণ সিন এমন একটি অক্ষর যেটিকে লাইনের উপরে লেখা আবশ্যক। এটা যদি লাইনের নিচে চলে আসে এটা ভুল হবে, এটা কি হবে? ভুল হবে। তো এই দ্বিতীয় অংশটি যেন লাইনের উপরে থাকে, বিশুদ্ধভাবে লেখা যায়, তাই কিন্তু এই প্রথম এই মাঝের এই অংশটি এটাকে উপরে লিখতে হবে। অর্থাৎ এটাকে যদি আপনি নিচে লেখেন লাইনের সাথে মিলিয়ে, তাহলে এই অংশটি কিন্তু অবশ্যই লাইনের নিচে চলে আসবে, আর লাইনের নিচে চলে আসলে এটা কি হবে? ভুল হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা পেলাম যে সিন এই অক্ষরটি এর মূল 3টি অংশ, সিন এর 3টি অংশ। প্রথম অংশটি হচ্ছে নিচ থেকে উপরে সংযোগ, দ্বিতীয় মাঝের যে অংশটি আছে
মাঝের অংশ এর শৈল্পিক মানদণ্ড 3 নুক্তা, আর পরের যে অংশটি আছে এটাকে কাজ বলা হয়। কাসাত এর মানদণ্ড হচ্ছে 2 নুক্তা, 2 নুক্তা। এটা হচ্ছে পূর্ণ সিন এর একটি আকৃতি। আচ্ছা, সিন এর আরেকটি রূপ আছে, এটা আমরা একটি রূপ নিয়ে আলোচনা করেছি। সিন এর আরেকটি রূপ আছে, সে রূপটি হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে রসি, সিন আর রসি, অর্থাৎ যার মাথা আছে, যে সিন এর কি আছে, মাথা আছে এমন সিন। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি মাথা, 1 2 3, সিন এর 3টি মাথা এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, সিন এর যে 3টি মাথা, এর পরিমাপ কি, এর শৈল্পিক মানদণ্ড কি? এখানে কিন্তু মাথা দিয়ে যখন আপনি লিখবেন তখন এই নিচের যে রেখাটি আছে, প্রথম অংশ রেখা, এই রেখাটি আসবে না, এই রেখাটি কি আসবে না সিনের মধ্যে, বুঝতে পেরেছেন? এই এখানে কোনো রেখা নেই, যদি আপনি রেখা দেন এটা ভুল হবে, কারণ এটা স্বতন্ত্র একটি আকৃতি, এটাও স্বতন্ত্র একটি আকৃতি। তবে বেশি প্রচলিত হচ্ছে প্রথম আকৃতিটি, এই যে আকৃতিটি, এটা সিন মানে খত্রুকা এর সিন হিসাবে এটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, এটাই প্রচলিত পদ্ধতি সিন লেখার। আচ্ছা, সিন এর দ্বিতীয় যে রূপটি, এই রূপের প্রথম যেই মাথা আছে, সিনের প্রথম মাথা, এটা দ্বিতীয় মাথার তুলনায় ছোট হবে, অর্থাৎ প্রথম মাথা এর নুক্তা পরিমাপ, নুক্তা হচ্ছে 1 নুক্তা, এর পরিমাপ কয় নুক্তা, 1 নুক্তা, 1 নুক্তা। আর দ্বিতীয় যেই মাথা আছে, দ্বিতীয় এবং তৃতীয় মাথার মাঝামাঝি, এর পরিমাপ হচ্ছে 1 নুক্তা এবং অর্ধেক, অর্থাৎ সম্পূর্ণ 2 নুক্তা নয়, বরং নুক্তা ও নিসফ, 1 নুক্তা এবং অর্ধেক। তাহলে সিন এর দ্বিতীয় যে আকৃতিটি আছে, এর আকৃতির প্রথম মাথার পরিমাপ হচ্ছে 1 নুক্তা, আর দ্বিতীয় এবং তৃতীয় মাথার মাঝামাঝি পরিমাপ হচ্ছে 1 নুক্তা এবং অর্ধেক, মোট মাঠ হচ্ছে 2.5 নুক্তা, 2.5 নুক্তা। অর্থাৎ দ্বিতীয় যে অংশটি আছে, এটি প্রথম অংশ থেকে একটু কি হবে, সামান্য একটু বড় হবে। আচ্ছা, দ্বিতীয় যে, তারপর সর্বশেষ যে অংশটি আছে, এটা নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি, এটা হচ্ছে কাস, এটা হচ্ছে কাসি, জুজএ কাসি, কাস অংশ। আর এই কাস এর পরিমাপ, শৈল্পিক মানদণ্ড, সব জায়গায় যত অক্ষরে কাস আছে সবগুলোর মধ্যে 2 নুক্তা। আমরা কোন কোন অক্ষরের মধ্যে কাস আছে আমরা বলেছিলাম পূর্বে, সিন, শিন, সদ, বদ, তারপর হচ্ছে কফ, নুন, এই অক্ষরগুলোর মধ্যে কি আছে, কাস, এই অংশটি আছে। আর এই কাস এর পরিমাপ, শৈল্পিক মানদণ্ড হচ্ছে 2 নুক্তা। তা আমরা এখানে সিন পেলাম, সিন এর 2টি আকৃতি, একটি আকৃতির মধ্যে যেটি প্রচলিত আকৃতি, একটি রেখা থাকবে শুরুতে, নিচ থেকে উপরে উঠবে রেখাটি, আর দ্বিতীয় একটি আকৃতি, এটা দাঁত বিশিষ্ট, সিনে মুসান্নানা বলা হয় এটাকে, সিনে মুসান্নানা। আচ্ছা, দাঁত বিশিষ্ট সিন, এর নিচে কোনো রেখা থাকবে না, তবে উপরে তার মাথার, মাথার প্রথম সিন, মাথায় 1 নুক্তা, দ্বিতীয় মাথার মধ্যে 1 নুক্তা এবং অর্ধেক। তারপর আসি আমরা শিন, শিন এই আকৃতিটি, প্রথম সিন অনুযায়ী যদি আমরা শিন লিখি তাহলে প্রায় তার কাছাকাছি, সিনের কাছাকাছি শিন, তবে নুক্তা বাড়াতে হবে। কি বাড়াতে হবে, নুক্তা, আমাদের নুক্তা বাড়াতে হবে, যেহেতু শিন এর মধ্যে মূল কাঠামোগতভাবে 2 নুক্তা, শিনের 3 নুক্তা, শিনের 3 নুক্তা, তো সেই হিসাবে সিন থেকে শিনকে আলাদা করতে হলে নুক্তা বৃদ্ধি করতে হবে। আর খত্তরুকা নুক্তা, এই যে অংশটি দেখতে পাচ্ছেন, এই যে অংশটি অতিরিক্ত অংশ, এই অংশটি হচ্ছে খত্তরুকা নুক্তা। যেমন আমরা নিচে যদি দেখি কফ, কফ, এই যে অংশটি আছে কফ, এই অংশটি হচ্ছে তার নুক্তা, এখানে কিন্তু আলাদা কোনো নুক্তা নেই, এটাই কি নুক্তা, বুঝতে পেরেছেন? এই যে শিন,
এটাই কি তার নোক্তা। আচ্ছা, তাহলে শিন যখন লিখতে যাব আমরা, তখন কিন্তু কাজ, এই যে কাজটা আছে এই কাজটাকে একটু পরিবর্তন করে ভিন্নভাবে লিখতে হবে, ভিন্নভাবে লিখতে হবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রেখাটা আসছে। তো এটা হচ্ছে কাজ, আর এটা হচ্ছে তার নোক্তা। এই অংশটা, পরের অংশটা হচ্ছে তার কি নোক্তা। অর্থাৎ আপনি যদি এইভাবে রেখাও টান দেন, আবার উপরেও এখানে নোক্তা দেন, শিনের নোক্তা, তাহলে কিন্তু ভুল হবে, তাহলে ভুল হবে। লক্ষণীয় একটা বিষয় হচ্ছে এখানে আমরা নোক্তা বিষয়টি দুই জায়গায় আলোচনা করছি। একটা হচ্ছে শিনের প্রধানত নোক্তা, আরেকটা হচ্ছে শৈল্পিক মানদণ্ড নোক্তা। এটা কিন্তু ভিন্ন একটি বিষয়। একটা হচ্ছে শৈল্পিক মানদণ্ড নোক্তা, অর্থাৎ অক্ষরের পরিমাপ কতটুক হবে, অক্ষরের অংশের পরিমাপ কতটুক হবে, সেটা পরিমাপ করার জন্য এক নোক্তা পরিমাপ আমরা পরিভাষায় ব্যবহার করছি। আরেকটা নোক্তা হচ্ছে অক্ষর, একটি অক্ষরকে আরেকটি অক্ষর থেকে আলাদা করার জন্য যে নোক্তা দেওয়া হয়, যেমন বা, তা। হ্যাঁ, তা আমরা বা কিভাবে চিনি, এর নিচে এক নোক্তা, তা এর উপরে দুই নোক্তা, সা এর উপরে তিন নোক্তা, এভাবে আমরা বা, তা, সা পরস্পর আলাদা করতে পারি। এটা হচ্ছে এক ধরনের নোক্তা। তাহলে শিন এর যে তিন নোক্তা আছে, যেটাকে আমরা সিন থেকে আলাদা করতে পারি যে নোক্তার মাধ্যমে, এই নোক্তাটি আমরা কোথায় দেব, এটা হচ্ছে এই শেষ অংশে ব্যবহৃত হয়, দেয়া হয়। আর এটাই হচ্ছে খতরুকার সৌন্দর্য বৈশিষ্ট্য এবং প্রচলিত রূপ। দেখেন, খতরুকা আমরা পূর্বে বলেছিলাম যে এর বৈশিষ্ট্য অনেক আছে। এর বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে খতরুকা একটি দ্রুত লেখা যায় এবং সহজলভ্যভাবে লেখা যায়। এই যে নোক্তাটি, এর সাথে মিলিয়ে একটু টান দিয়ে দিলে তিন নোক্তা হয়ে যায়। তার মানে হচ্ছে আমরা দ্রুত এই অক্ষরটি সমাপ্ত করতে পেরেছি। সিন লিখতে আর শিন লিখতে আমাদের বেশি কোনো সময় ব্যয় করতে হবে না, শুধুমাত্র একটু বৃদ্ধি করলে। কিন্তু খত্তে সুলুস, খত্তে নাস্ক, অন্যান্য খতের মধ্যে উপরে আলাদা আলাদা ভাবে পৃথক পৃথক তিনটে নোক্তা দিতে হবে, যেটা সময় প্রয়োজন। আচ্ছা, একইভাবে সিনে মুসান্নানা, শিনে মুসান্নানা, হ্যাঁ, শিন আল মুসান্নানা, এই যে সিনটি আছে এর আকৃতিতে যে শিন হবে, সেই শিন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একই রকম, শুরুতে এখানে কোনো রেখা থাকবে না, হ্যাঁ, তবে শেষে এই অংশটি কি করতে হবে, বৃদ্ধি করে দিতে হবে, নোক্তা হিসাবে এই অংশটি বৃদ্ধি করে দিতে হবে। এটি আর এই অংশ কিন্তু একেবারেই এক, অর্থাৎ কাশি পেয়ালার মতো যে অংশটি আছে এই অংশটি একই, তবে শেষে শুধু নোক্তা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। নোক্তা কি করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। আচ্ছা, এরপরে আসি আমরা সদ, সদ, দদ, এই তিনটি অংশ, সদ, দদ, এই তিনটি অংশ। আচ্ছা, আচ্ছা, সিন এর মধ্যে আমরা যে আলোচনা করেছি যে এটা উপরে লিখতে হবে মাঝের অংশটি, শিন এর মধ্যে একই কথা, অর্থাৎ লাইন থেকে লাইনের মধ্যে থাকবে, এই দ্বিতীয় শেষের যে অংশটি আছে এই শেষ অংশটি লাইনে এসে থামবে। অতএব পূর্ণ অক্ষরটি লাইনের উপর রাখতে হলে আমাদের প্রথম এবং দ্বিতীয় অংশটি লাইনের উপর থেকে শুরু করতে হবে, অর্থাৎ এর মধ্যে দুই নোক্তা পরিমাণ ফাঁকা থাকবে, যেমন আমরা এখানে দেখিয়েছি দুই নোক্তা উপরে প্রথম অংশ লেখা হয়েছে, যার কারণে সিন শিন এর পুরো অংশটি লাইনের উপরে আছে। একইভাবে সদ, একইভাবে সদ এর অংশ। আচ্ছা, এখানে সদ এটা সিন সিন থেকে আলাদা প্রথম অংশে, কিন্তু দ্বিতীয় অংশ এক। সদ এই অংশটি, এর আকৃতিটি কেমন, এটা মূলত শৈল্পিক ভাবে বা জ্যামিতিগত ভাবে এর আকৃতি কেমন, জ্যামিতিগত ভাবে আকৃতি, জ্যামিতিগত ভাবে আকৃতি হচ্ছে, এটাকে বলা হয় শাকলে বায়দবি, শাকলে বায়দবি, এটা ক্যালিগ্রাফিক পরিভাষা, শাকলে বায়দবি।
অর্থাৎ এটা দাইরি, গোলাকার। তবে গোলাকার গোল এর মধ্যে কি আছে, পার্থক্য আছে। কিছু গোল হচ্ছে মুস্তাদির, একেবারেই গোল, যেমন পৃথিবীর মানচিত্র, সূর্যের আকৃতি দেখতে আমরা যেমন দেখি একেবারেই গোল। আরেকটা হচ্ছে শাকলে বাইদবে, মানে গোল কিন্তু শাকলে বাইদবে, এটা হচ্ছে ডিমের আকৃতি। ডিম ডিম এটা গোল, ডিমের আকৃতি, এটা মোরব্বা, মানে চতুর্ভুজ নয়, ত্রিভুজও নয়, বরং এটা গোল। তবে এটা স্বতন্ত্র একটা কি আছে, আকৃতি আছে। তো এই সদ দদ এর প্রথম উপরে যে আকৃতিটা আছে, এটা শাকলে বায়দবি, একটি গোলাকার, তবে এটা ডিমের আকৃতি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে প্রশিক্ষক তিনি এখানে বিষয়টিকে একটি ডিম আকৃতি দিয়ে পরে সদের আকৃতিটিকে বুঝিয়ে দিয়েছেন। সদের আকৃতিটি আসলে কেমন, এই যে সদ, এটা মূলত এই যে উপরে যে আকৃতিটি আছে এরই প্রতিচ্ছবি। কেমন যেন এই আকৃতির উপরেই সদ অক্ষরটি লেখা হচ্ছে, সদ অক্ষরটি লেখা হচ্ছে। আচ্ছা, সদ এর উপরে যে এই যে অংশটি আছে, এখানে এই অংশের মধ্যে এর পরিমাপ হবে 2 নুক্তা। সদ এখানে 2 নুক্তা, এই যে উপরে মাথা এখানে 1 নুক্তা, এখানে আবার এই যে এখান থেকে এখানে এই পরিমাপটা 3 নুক্তা, এই পরিমাপটা 3 নুক্তা পরিমাণ দীর্ঘ হবে। এখান থেকে এখানে পরিমাপটা 3 নুক্তা পরিমাণ দীর্ঘ হবে, প্রায় সিনের মতো। সিনের মতো এটা কি হবে, সিন। দেখেন এই অংশটা, দ্বিতীয় যে অংশটা, এই অংশটা কিন্তু একেবারেই একটা সিন, এবং এই যে অংশটা এটাও কিন্তু সিন। তার মানে আমরা বুঝতে পারি যে খতের মধ্যে মৌলিক কিছু কাঠামো আছে, এটাকে বলা হয় উসুলু আল আজেজা, মৌলিক কাঠামো, মৌলিক অংশ। সেই অংশগুলো যদি আমরা বুঝে ফেলতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে কিন্তু আমাদের পুরো খত আয়ত্ত করা সম্ভব এবং দ্রুত সময়ে। তো এই বৈশিষ্ট্যগুলো খতরুকের মধ্যে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সদ দদ একেবারেই হুবাহুব সিন শিনের মতোই, সিন শিন এর মতোই হুবাহুব সদ এবং দদ। তবে শুধুমাত্র প্রথম যে অংশটি আছে, প্রথম এই যে অংশটি আছে, এই প্রথম অংশটির মধ্যে একটু কি হবে, পার্থক্য। এই প্রথম উপরের এই রেখাটির মধ্যেই একটু কি পার্থক্য, কিন্তু বাকি নিচের যে অংশটি এটা একটা সিন, এটা একটা দদ, এটা একটা শিন। দেখেন ভালো করে লক্ষ্য করেন আপনারা, আমি যা বলছি পেয়ে যাবেন। এই হুবাহুব একেবারেই সিন, কোনো পার্থক্য নেই, শুধুমাত্র উপরের এই রেখাটি, উপরের এই রেখাটি। অর্থাৎ আমরা যদি সিন এই অক্ষরটা আয়ত্ত করে নিতে পারি, তা আমাদের জন্য শিন সদ তদ সবকিছুই সহজ ইনশাআল্লাহ। এখানে সদ সিনের মতোই এই যে 2 নোক্তা, অর্থাৎ প্রথম এই যে অংশটি আছে, এই অংশটিকে লাইনের উপরে 2 নোক্তা পরিমাণ উপরে লিখতে হবে। কেন লিখতে হবে, যেন আমরা শেষের অংশটি লাইনের উপরে রাখতে পারি। কারণ সদ দদ এমন অক্ষর, এমন বর্ণ যা লাইনের উপরে থাকে, যা লাইনের উপরে থাকে। তাই লাইনের উপরে রাখার জন্য আমাদেরকে অবশ্যই এই অংশটি লাইনের 2 নোক্তা উপরে লিখতে হবে। আপনি যদি এটিকে লাইনের উপর থেকে লিখেন, একেবারে লাইনের সাথে মিলিয়ে লিখেন, তাহলে কিন্তু আপনি যদি এটাকে এভাবে লিখেন, তাহলে কিন্তু সৎ মানে হচ্ছে এই যে আমাদের মূল লাইন, তো আমাদের এখানে এটা হচ্ছে আমাদের মূল লাইন, তো আমাদের এই লাইন থেকে এটা অনেক নিচে চলে আসছে, মূল লাইন থেকে অনেক নিচে চলে আসছে, কিন্তু বুঝতে পেরেছেন। তাই আমাদেরকে শুরু করতে হবে উপর থেকে, অর্থাৎ এটা যদি আমাদের মূল লাইন হয়ে থাকে, তা আমাদের শুরু করতে হবে এই উপর থেকে এসে পরে, দেখতে পেরেছেন, আমরা
এই এখানে বড় একটি জায়গা ফাঁকা রেখেছি। এই ফাঁকা রাখার ফলে এই দ্বিতীয় যে কাজ অংশটি আছে, এই কাজ অংশটিকে আমরা লাইনের উপরে দেখতে পেরেছি। কিন্তু আমরা যদি এই অংশটি শুরুই করি নিচে থেকে, অংশটি আমরা নিচে লিখি, এভাবে লিখি, তখন কিন্তু আমরা এই দ্বিতীয় যে অংশটি আছে, দ্বিতীয় অংশটি লিখতে লাইনের নিচে চলে যাবে, যেটা একটি ভুল। এই নিচে লেখা লাইনের নিচে চলে আসে, এটা কি ভুল। অতএব আমাদেরকে বিশুদ্ধভাবে লিখতে হলে অবশ্যই কি করতে হবে, আমাদেরকে বিশুদ্ধভাবে লিখতে হলে অবশ্যই প্রথম অংশটি লাইনের উপরে লিখতে হবে। এই বিষয়টি শুধু সিনের মধ্যে নয়, বরং অংশ বিশিষ্ট প্রতিটি অক্ষর, যে অক্ষরগুলোর মধ্যে একাধিক অংশ আছে, সেই অংশগুলোর মধ্যে একই বিষয়, অর্থাৎ প্রথম অংশগুলো উপর থেকে শুরু হবে, প্রথম অংশগুলো উপর থেকে শুরু করতে হবে। আচ্ছা, এমনি ভাবে সিন শিন এর যে বিষয়, সদ এর একই বিষয়, দদ। আচ্ছা, এবার আসি দদ। দদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট বিষয়টি দদ, শুধুমাত্র পার্থক্য এই যে সদ থেকে, যেখানে এই যে নোক্তা, এখানে যে নোক্তা আছে এটা হচ্ছে নোক্তা, হ্যাঁ এটা হচ্ছে নোক্তা। এই যে আমরা কলম ব্যবহার করছি, এটা তো আসলে ক্যালিগ্রাফি কলম নয়, বোঝার জন্য আমরা এখানে দিয়েছি, দেখাচ্ছি কিছু। এই যে পরবর্তী যে অংশটি আছে, এই অংশটি হচ্ছে, এটা হচ্ছে নোক্তা, এই অংশটি হচ্ছে নোক্তা। আর এটা হচ্ছে এই যে অংশটি আছে, এটা হচ্ছে দদ, কাজ। এটা সদ এবং দদের অংশ, আর পরের অংশটি হচ্ছে নোক্তা। আচ্ছা, এবার আসি আমরা হরফে ত, সদ, দদ শিখলাম। এখন আসি আমরা ত এই অক্ষরের মধ্যে, ত অক্ষরের মধ্যে। ত এই অক্ষরটি এমন একটি অক্ষর যেটি লাইনের উপরে থাকে, এই যে আমরা দেখিয়েছি, এটা লাইনের উপরে থাকে এমন একটি অংশ, লাইনের উপরে থাকে এমন একটি অংশ। তো ত এর মধ্যে আমরা কয়েকটি অংশ দেখতে পাচ্ছি। প্রথম একটি অংশ দেখেন, ত এটা আলাদা কোনো শব্দই না, মানে কেমন জন্য লেখার মধ্যে আলাদা, এটার কোনো স্বতন্ত্র রূপ নেই, বরং এটা পূর্ণ রূপটা হচ্ছে পূর্ব থেকে নেয়া, পূর্ব অক্ষরগুলো থেকে নেয়া। আপনি শুধুমাত্র পূর্বের অক্ষরগুলো এখানে বসিয়ে দিবেন, পূর্বের অক্ষরগুলো এখানে বসিয়ে দিবেন। পূর্বের অক্ষরগুলো কি, এই যে সিন, না সরি, সদ, সদের উপরে যে অক্ষরটি আছে, সদের উপরের এই যে অংশটি আছে, এই অংশটি এই উপরের এই অংশটি আছে, এই ত এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি হুবহু একই অংশ, ত এর মধ্যে একই অংশ, ত এর মধ্যে এই একই অংশ। তারপর হচ্ছে সদ এর নিচের যে অংশ বা সিন, সিন এর যে কাঠামো, সিন হুবহু কিন্তু সিন এর কাঠামোটাই সদের দ্বিতীয় অংশ, এটা আলাদা কোনো স্বতন্ত্র কোনো কিছুই না, বরং উপরে সিন এর যেই কাঠামোটা আছে, অংশটা আছে, এই অংশটাই কিন্তু ত এর দ্বিতীয় অংশ, ত এর দ্বিতীয় অংশ। অর্থাৎ আমরা যদি এই অংশটা শুধু এখানে লিখে দেই আর নিচে কাজ এটা তৈরি না করি, তাহলে কিন্তু স্বতন্ত্র ত হয়ে যাচ্ছে, এটার আলাদা কোনো অংশ নেই। আর এখানে যে ইয়াটা আছে, এটা হচ্ছে আলিফ, যে আলিফ আমরা পূর্বে দেখিয়েছি, স্বয়ংসম্পূর্ণ একটি আলিফ। তাহলে আমরা বলতে পারি ত অক্ষরটি এটা স্বতন্ত্র কোনো অক্ষর নয়, এটা হচ্ছে সদ এবং সিন এর একটি রূপ, সংকলন রূপ। তাহলে সিন এর নিচের অংশটি সিন এর অংশ, আর উপরের অংশটি সদের অংশ। আপনাদের সহজার্থে আমি আরো সহজভাবে ব্যাখ্যা করছি, বিশ্লেষণ করছি। তা হচ্ছে সিন এর প্রথম যে অংশটি আছে, সিন এর প্রথম যে অংশটি আছে, এই অংশটিও স্বতন্ত্র কোনো অংশ নয়, বরং এই অংশটি হচ্ছে বা। আমরা প্রথমে যে বা নিয়ে আলোচনা করেছিলাম, যে তিন নোক্তা, হুবহুব এই অংশটি হচ্ছে বা,
এই অংশটি কি? বা, বায়ের একটি অংশ। সদের প্রথম অংশটি বায়ের একটি অংশ, সিনের প্রথম অংশটি বায়ের একটি অংশ। আর দ্বিতীয় যেই অংশটি আছে এটা হচ্ছে নুন, মানে নুন এটা তো একটা স্বয়ংসম্পূর্ণ একটি অক্ষর। নুন একটি কি? স্বয়ংসম্পূর্ণ অক্ষর। হুবাহুব নুনের আকৃতি আকৃতি, অর্থাৎ আমরা বলতে পারি সিন এটা হচ্ছে মুস্তামিদুন মিন হারফাই আল বাই ওয়ান নুন, অর্থাৎ সিন এই অক্ষরটি গঠিত হয়েছে বা এবং নুনের সমন্বয়ে। বা এবং নুনের সমন্বয়ে গঠিত হয়েছে সিন এই অক্ষরটি। আর তাহলে আমরা আরো খোলাসা করি, সদ এটি গঠিত হয়েছে মুস্তামিদুন মুরাক্কাবুন মিন সালাসাতি আহরুফ মিন হারফি আল বা, মিন হারফি আন নুন, আরেকটি হচ্ছে তার নিজস্ব। উপরের যে অংশটি আছে এই অংশটি হচ্ছে সদের নিজস্ব অংশ। এরপরে হচ্ছে গিয়ে ত, যেটা আমরা দেখিয়েছি ত, এই ত অংশটি এটা পুরোটাই মুস্তামিদুন মিন হারফি আত ওয়াল বা ওয়াল আলিফ, সরি, মুস্তামিদুন মিন হারফি আল আলিফ ওয়াল বা অসদ। অর্থাৎ ত যে অক্ষরটি আছে এই অক্ষরটির প্রথম অংশ এটা হচ্ছে একটা আলিফ, দেখতেই পাচ্ছি শুধু একটা আলিফ এখানে লিখে দিলেই হবে। আলিফটি কোথায় বসবে তার পিঠের উপর, এই জায়গাটা দেখার একটি বিষয় আছে, আলোচনা করব। তবে এই যে অংশটা আছে এই অংশটা এটা হচ্ছে একেবারেই কার থেকে নেয়া? এই সদ থেকে নেয়া। আর নিচের যে অংশটা আছে এটা একটা বা, যেটা সিনের মধ্যে আছে বা, আর উপরের অংশটি একটি আলিফ। আশা করি আপনারা সহজেই অনুধাবন করতে পারছেন, বুঝতে পারছেন। আমরা সহজেই উপস্থাপন করার চেষ্টা করছি এবং এটা আমরা বিশ্লেষণ করে অনেক বেশি এগুলো নিয়ে পর্যালোচনা করে এই বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়া এবং বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করা সম্ভব হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে ত এর একটি আলিফ প্রয়োজন, একটি কি উপরে একটি আলিফ প্রয়োজন। এই আলিফটি কোথায় বসবে? এখানে দেয়া আছে যেখান থেকে প্রথম অংশটি শুরু সেই অবস্থা দৃষ্টি কিন্তু কি হবে? আলিফটি বসবে, অর্থাৎ আলিফটি একেবারে লেজের মাথার শেষে বসবে না। এখানে কিন্তু আলিফ লিখলে ভুল হবে, কারণ আলিফটি কিন্তু এ বরাবরে লিখতে হবে। অক্ষরের মূল যে ইয়াটি আছে এ বরাবরে আলিফটি লিখতে হবে। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা এই যে রেখাগুলো আছে কতটুকু, এই যে রেখাগুলো এভাবে রেখা, অর্থাৎ এভাবে ডান দিক থেকে বায়ে, উপর থেকে নিচে, এই যে একটা রেখা, এই রেখাটি কি? এই রেখাটি কি? হ্যাঁ, এই রেখাটি হচ্ছে খত্তেরুকার বড় একটি বৈশিষ্ট্য এবং সৌন্দর্য। অর্থাৎ আপনার লেখাটি যে সুন্দর হয়েছে এবং এটা বৈশিষ্ট্যমণ্ডিত এবং খত্তেরুকার শৈল্পিক মানদণ্ড হিসাবে আছে, এর বড় একটি পরিচয় হচ্ছে এই রেখাটি। এটিকে আরবিতে বলা হয় আত-তাওয়াজি, আত-তাওয়াজি অর্থাৎ সমতা রক্ষা, সমতা রক্ষা। আত-তাওয়াজি এর অর্থ সমতা, অক্ষরের মধ্যে, অক্ষরের পরস্পর অংশের মধ্যে সমতা রক্ষা করা। অর্থাৎ এই যে মাইল আছে, মাইল, এই মাইলটা কিন্তু কলম, আমরা পূর্বে কলমের মাথা দেখেছি। অর্থাৎ আমরা এক কথায় যা কিছু আপনাদের সামনে আলোচনা করেছি সবকিছু আমরা শৈল্পিক ভাবে আমাদের লেখাগুলো বিশ্লেষণ করতে, অনুধাবন করতে, সহজে আত্মস্থ করতে প্রয়োজন। আমরা আমাদের প্রতিটি অংশ, মানে আমরা অনর্থক আমাদের ক্লাসের সাথে সম্পৃক্ত এমন কোনো আলোচনা করিনি বা আমরা করে থাকি না। আমরা পূর্বে যে এক ক্লাসের মধ্যে কলমের যে প্রধান অংশ আছে,
অংশ নিয়ে আমরা বিশ্লেষণ করেছি কলমের অংশটি কেমন, সেই অংশ থেকেই কিন্তু আমরা এখানে বিশ্লেষণ করতে পারছি যে তাওয়াজি এই যে ইয়াটি আছে এটি নির্ণয় হবে কি দ্বারা, কলমের মাইল দ্বারা। অর্থাৎ কলমের যেই উপর থেকে নিচে চওড়া যে বাঁকানো অংশ, এই বাঁকানো অংশ হিসেবেই কিন্তু আপনার লেখার অক্ষরগুলোর বিন্যাস সাজানো হয়েছে কিনা এটার মান নির্ণয় করা হবে। তো এটা যেরকম ভাবে আমরা সদের মধ্যে এখানে মিলাতে পারছি, একইভাবে দেখেন এই আইন এর মধ্যে এই চিহ্নটি কিন্তু আছে, আইন, এই যে এটা হচ্ছে তাওয়াজি, তাওয়াজি বা সমতা রেখা, সমতা রেখা। এই যে দেখেন উপরে সিন এর মধ্যে এই রেখাটি আছে, যেটা তাওয়াজি কিনা, এই যে সদ প্রত্যেকটি অংশ তাওয়াজি। অর্থাৎ এই তাওয়াজি এর মাধ্যমে আমরা কি বুঝতে পারবো, তাওয়াজি এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের অক্ষরগুলো গোল নয়। অর্থাৎ আমরা জানি যে খতরুকা এর আকৃতি গোলাকার নয়, এর আকৃতি কি নয়, গোলাকার নয়, বরং এর আকৃতিগুলো এমন যেটা ডান দিক থেকে বাম দিকে হেলে থাকে, এটা গোলাকার কোন আকৃতি নয় খতরুকার মধ্যে। তো এই তাওয়াজি এর মাধ্যমে আমাদের অক্ষরগুলো যে গোলাকার নয় সেই বিষয়টি স্পষ্ট হবে, এবং এটা শৈল্পিক মানদণ্ড হিসেবে আমরা নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ত এই অক্ষরটি বিশ্লেষণ করেছি, এর মধ্যে তিনটি অংশ। প্রথম অংশটি উপরের অংশটি, এটা হচ্ছে আলিফ অংশ, আর মাঝের অংশটি এটা হচ্ছে সদ থেকে নেয়া, আর নিচের যে অংশটি এটা একটি বা থেকে নেয়া, এটা একটি বা থেকে নেয়া। আচ্ছা, এরপরে আসি হারফুল আইন। হারফুল আইন, আশা করি আপনারা সকলে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমরা প্রত্যেকটি অক্ষর এভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি এইগুলো আপনারা যদি একবার অনুধাবন করে ফেলতে পারেন তাহলে কিন্তু একেবারেই সহজ, মানে আপনার কাছে খত্তেরুকার জগৎটি একেবারেই সহজ হয়ে যাবে, পানি হয়ে যাবে, যদি আপনি একবার একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে এই বিষয়গুলো অনুধাবন করতে পারেন, আয়ত্ত করতে পারেন। ইনশাআল্লাহ আমরা একেবারেই সহজভাবে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এরপর আসেন আইন। আইন এটি একটি সৌন্দর্যপূর্ণ অক্ষর এবং অনেকের কাছে এটা একটু সামান্য জটিল, অনেকের কাছে একটু সামান্য জটিল এটা লিখতে। কেন জটিল হয়? জটিল সে এটার মূল অংশ বা মূল আকৃতি অনুধাবন করতে পারে না অনেক সময়, যার কারণে জটিল। কিন্তু আমরা আপনাদের সামনে একেবারে সহজলভ্য ভাবে আইন অক্ষরটিকে উপস্থাপন করব। আইন অক্ষরটি শিখে গেলে গইন একেবারে সহজ। আইন অক্ষরটি একেবারে সহজ, এটা আসলে আমরা কঠিন ভাবলেও এটি সহজ। কারণ কি? কারণ আইনের মধ্যে তিনটি রূপ। আইন এটারও স্বতন্ত্র কোনো রূপ নেই, আমরা বলতে পারি এটা উসুল আল হরফ নয়, মৌলিক কোনো অংশ নেই, বরং আইন এটি হচ্ছে বিগত অক্ষরগুলোর একটি প্রতিচ্ছবি বা সংগঠিত একটি রূপ। আইনের যে প্রথম অংশটি আছে, আইনের প্রথম অংশ এটা হচ্ছে একটা উল্টো দাল। আইনের এই প্রথম উপরের অংশটি আছে, এটা কি উল্টো দাল। আমরা যদি দাল লিখি তাহলে এভাবে লিখি, তাই না? এটা হচ্ছে দাল, এই দাল। এই দালটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কিন্তু এই আইনের মূল মাথা হয়ে যায়। দেখতে পেরেছেন? এই দালটাকে উল্টিয়ে দিলে আমরা সবাই দাল লিখতে পারি, দাল লেখা একেবারে সহজ, আমরা সবাই জানি দাল কিভাবে লিখতে হয়। এই দালটিকে উল্টিয়ে দিলেই কিন্তু আইনের প্রথম মাথা হয়ে যায়। অর্থাৎ আজকের পর থেকে আশা করি আপনার আইনের প্রথম অংশ লিখতে কোনো কষ্ট হবে না। আইনের প্রথম অংশ লিখতে কোনো ধরনের কষ্ট আপনার করতে হবে না, শুধু মাথায় সেট আপ করতে হবে যে আইনের প্রথম অংশ আমি কিভাবে লিখবো। এটা হচ্ছে একটা উল্টো দাল, একেবারে হুবহুব দাল লিখতে যে ইয়াটা আছে এটাকে উল্টে লিখলেই আইনের প্রথম অংশ হয়ে যাবে। তারপর মাঝের যে অংশটি আছে, মাঝের যে এই অংশটি আছে, দেখেন আইন এটি এমন একটা অক্ষর যেটা
লাইনের নিচে নামে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল লাইন। এই যে ওয়াও ফা কফ এই হিসাবে এই লাইনের থেকে কিন্তু আইন ওয়াইন নিচে চলে এসেছে, নিচে চলে এসেছে। তো আইন এমন একটি অক্ষর যেটি লাইনের নিচে আসে। প্রথম অংশটি দাল, উল্টো দাল। দ্বিতীয় অংশটি এটা একটি বাঁকা রেখা, বাঁকা রেখা। হ্যাঁ, কলমকে আপনি এভাবে ধরে একটু এদিক দিয়ে এসে এই রেখাটির পরিমাপ কতটুকু, এই লাইন পর্যন্ত, এই রেখাটি এই লাইন পর্যন্ত এর অংশ। সর্বশেষ নিচের যে অংশটি আছে এটা কিন্তু একটি বা। এই যে বা, দেখেন একটু খেয়াল করেন, আমরা আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এই যে অংশটি আছে এটা কিন্তু সিন, তাই না? সরি বা, এই অংশটি কিন্তু একটি, এই অংশটি একটি বায়ের অংশ, তাই না? হুবহুব কিন্তু এই অংশটিও বা। এখানে যদি আমি এভাবে দিয়ে, এই কিন্তু আমার বা হয়ে গেছে। এখানে এখানে যদি আমি নুক্তা বসিয়ে দিই এটা বা, এটা বা, পরিপূর্ণ একটি বা হয়ে গেছে কিন্তু এই অংশটি বা। তাহলে আমরা পেলাম যে আইনের প্রথম অংশটি হচ্ছে একটি উল্টো দাল, মাঝে একটি বাঁকা রেখা, আর নিচের অংশটি উল্টো বা। আমরা সহজভাবে যদি আরো সহজ করে আপনাদেরকে বলি তাহলে বলবো আইনের এই নিচের দুটি যে অংশ আছে এই দুটি অংশ হচ্ছে হা, এই দুটি অংশ হচ্ছে হা। অর্থাৎ আইন এবং হা দুটো হচ্ছে ভাই ভাই, শুধু ভাই ভাই না বরং যমক ভাই। আইন এবং হা উভয়টি হচ্ছে যমক ভাই, অর্থাৎ যার চেহারা, শরীরের গঠন, কাঠামো, বয়স কাছাকাছি, প্রায় একই, সেম, কোনো পার্থক্য নেই। কেন কোনো পার্থক্য নেই? হা এর প্রথম যে অংশটি আছে এই অংশটি উল্টো দাল, আর মাঝের যেই বাঁকা রেখা এটাও আছে, আর এখানে যে নিচের বা আছে এটাও আছে, উল্টো দাল। দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা উল্টো দাল আমরা লিখেছি। এই যে উল্টো দাল, এই উল্টো দালকে যদি আমরা এখান থেকে মানে উল্টো দালের এই শেষ মাথা থেকে এভাবে টানি, এই যে দ্বিতীয় মাঝের যে রেখাটা আছে এই মাঝের রেখাটাকে যদি আমরা এই উল্টো দালের শেষ মাথা থেকে লাগোয়া ভাবে টেনে আনি তাহলে কিন্তু এটা হা হয়ে যায়। আর নিচের অংশটা আমরা জানি যে এটা একটা বা, এটা একটা বা। অর্থাৎ এভাবে যদি আমরা দেই বা লিখি স্বতন্ত্র, কিন্তু এটা একটা বাইরের রূপ, এটা একটা বাইরের রূপ, নিচে নুক্তা দিয়ে দিলাম, এটা একটা বা বা হা। তার মানে উল্টো দালের সাথে লাগিয়ে এই মাঝের অংশটা আনলে এটা কি হয়ে গেছে, হা হয়ে গেছে। আর এই উল্টো দাল থেকে একটু দূরে, একটু দূরে, অর্থাৎ এই অংশটাকে আমরা ডালের একবার সাথে মিলাবো না, বরং এটা এর মধ্যে একটু সামান্য পরিমাণ এক নুক্তা পরিমাণ ফাঁকা থাকবে, যে এখানে নুক্তা দেওয়া আছে, এক নুক্তা পরিমাণ দূরত্ব থেকে এটাকে আমরা যদি টেনে আনি তখন এটা হয়ে যায় আইন। আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, এটাকে আমরা একটু দূর থেকে, অর্থাৎ এখান থেকে নয়, এখান থেকে টেনে আনবো, এখান থেকে টেনে আনে এই যে এটা হচ্ছে মাঝের যে অংশটা আছে এই অংশটি, আর শেষে যে আমরা এখন বা অংশটি লিখবো, এই বা অংশটি লিখেছি, দেখেছেন এই যে বা অংশটি, এটা একটা বা, কতটুকার মধ্যে এটা একটা বা, দেখতে পেয়েছেন কি? তাহলে এই এর মধ্যে আইন আর হা দুইটা যমক ভাই, আমি বলবো দুটি যমক ভাই, যাদের দেখতে একই রকম, সামান্য একটু পার্থক্য, একটু তো পার্থক্য থাকেই যমক ভাইদের মধ্যে, যেমন একজনের তিলাই আছে আর একজনের তিলাই নেই, এরকম বা কিছু পার্থক্য থাকে। তো আইন এবং হা দুইটির রূপ, রেখা, পরিমাপ একই রকম, দুটির পরিমাপ, রূপরেখা একই রকম, নুক্তার পরিমাপ একই রকম, অর্থাৎ এখানে এক নুক্তা, এখানে উপরের এই অংশটি এটাও একটি নুক্তা, এটা একটি নুক্তা, আর এখানে যে ফারাক অংশ এটাও কিন্তু একটা নুক্তা। অর্থাৎ আইন হা এর মধ্যে হচ্ছে
মোটমাট এই অংশটির মধ্যে 3 নুক্তা, এখানে 1 নুক্তা, এখানে এভাবে 2 নুক্তা। তো আইনের মধ্যেও কিন্তু এই 3টি নুক্তা আসে, যেমন এখানে 1 নুক্তা, এখানে আরেক নুক্তা, আর এটাকে এখানে যে অংশটি আছে শূন্য, এই অংশটি মিলালেও কিন্তু 1 নুক্তা হয়ে যেত। আর এখানে এর যে তাওয়া আছে মাঝের যে রেখাটি, এর পরিমাপ 3 নুক্তা, আর নিচের যেই ইয়াটি আছে বা এর পরিমাপ কয় নুক্তা? 3 নুক্তা। আশা করি সহজভাবে আপনাদের সামনে ভীতিকর যেই অক্ষরগুলো আইন, গাইন, হা, খ, জিম, এই অক্ষরগুলো সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, নিজেরা অনুধাবন করার চেষ্টা করেন, আস্তে ধীরে এই বিষয়গুলো বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। এই ছিল আইন। আমরা পরবর্তী অংশ যাব ওয়াও। এখানে ওয়াও দেয়া আছে, আইন, গাইন, ফা। আচ্ছা, ফা, ফা এটাও স্বতন্ত্র কোনো অক্ষর নয়, অর্থাৎ এর একটা অংশ স্বতন্ত্র, একটা অংশ স্বতন্ত্র, প্রথম অংশটি। নিচের যে অংশটি আছে, ফায়ের দুটি অংশ, প্রথম অংশটি তার স্বতন্ত্র একটি অংশ। নিচের যে অংশটি আছে, এই অংশটি আমরা দেখতে পাচ্ছি, এই অংশটি কিন্তু একটা বা। এই অংশটি কি? একটি বা এর অংশ। এই অংশটি ফায়ের অংশটি বা, খুবই একটি বা। এটা যেমন বা, এটা যেমন বা, এই অংশটাও একটা বা, স্বয়ংসম্পূর্ণ একটি বা, যার পরিমাপ বায়ের মতোই 3 নুক্তা, বায়ের মতোই 3 নুক্তা। এই দেখেছেন প্রশিক্ষক, এই যে এখানে ছোট্ট করে একটা রেখা টেনে দিয়ে দিয়েছে বা বোঝানোর জন্য। ফা, এটা হচ্ছে বা। বাকি থাকলো এই অংশটি। এই অংশটি আমরা আলোচনা করেছিলাম যে খত্রুকার মধ্যে কিছু অক্ষর হচ্ছে মাতমুসা, কিছু অক্ষর হচ্ছে মুফরগা, আর কিছু অক্ষর হচ্ছে মাতমুসা ও মুফরগা। তো মাতমুসা অর্থাৎ যার মাথা মিলানো থাকে, অর্থাৎ মাথার মধ্যে কোনো ফাঁকা থাকে না, এমন একটা অংশ হচ্ছে ফা, ওয়াও, ফা, কফ। দেখেন এই তিনটি অংশকে একসাথে লেখার বড় একটি হচ্ছে যে তিনটি হচ্ছে হরফে মাতমুসা, অর্থাৎ যার মাথা মোছা থাকে, কোনো ফাঁকা থাকে না। তা আমরা যদি একটি মাথা, ফা এর মাথাটি কিভাবে লিখতে হয়, ফা এর মাথাটি কিভাবে লিখতে হয়, এই অংশটি যদি আমরা জেনে যাই বা শিখে যাই, তাহলে কিন্তু আমরা সহজে ফা, ওয়াও, কফ লিখতে পারবো। কারণ হচ্ছে ফা এর আলাদা কোনো অস্তিত্ব নেই শুধু মাথা ছাড়া, কফ এর আলাদা কোনো অস্তিত্ব নেই, ওয়াও এর আলাদা কোনো স্বতন্ত্রতা নেই। ফা এটা হচ্ছে মূল মাথা, রস, আর হচ্ছে বা। তারপরে কফ, এটা হচ্ছে মাথা, আর নিচের অংশ হচ্ছে নুন। এই যে দেখেছেন নিচে রেখা টেনে দেয়া আছে, এটা একটা নুন, এটা একটা নুন, এই অংশটা নুন। অর্থাৎ নুনের যে আকৃতি, এই যে নুন, এটি সবগুলো হচ্ছে নুনের আকৃতি। আমরা জানি যে কাস যেটা আছে, অর্থাৎ যার মূল হচ্ছে 2 নুক্তা, যার পরিমাপ 2 নুক্তা, এই কফের পরিমাপ 2 নুক্তা। তাহলে ফা এবং কফ এর মধ্যে পার্থক্য কি? ফা এটা নিচের অংশ, বায়ের অংশ, আর বায়ের নুক্তা হচ্ছে 3, এর পরিমাপ 3। আর কফ এটা হচ্ছে এর পরিমাপ হচ্ছে 2 নুক্তা, যেহেতু এটা নুনের আকৃতি, নুনের মধ্যে 2 নুক্তা, এর পরিমাপ 2 নুক্তা। তাহলে হুবহুব আমরা সহজেই ওয়াও, ফা, কফ এই তিনটি অংশকে আমরা একেবারেই সহজে বুঝতে পেরেছি। সহজ, একেবারেই সহজ। ওয়াও এর দ্বিতীয় যে অংশটি আছে, এটা স্বতন্ত্র কোনো নয়, এটা হচ্ছে র। দেখেন, দেখতে পেরেছেন? এই যে র দেখতে পেরেছেন আপনারা, দেখতে পাচ্ছেন র। এই র কিন্তু ওয়াও এর দ্বিতীয় অংশ, অর্থাৎ প্রথম অংশটি এই মাথার মতোই, কফ, ফা, ওয়াও একই মাথা। এই মাথার সাথে একটি র বসিয়ে দিলেই কিন্তু এটা কি হয়ে যাচ্ছে? ওয়াও হয়ে যাচ্ছে। তারপরে মাথার সাথে বা বসিয়ে দিলেই পা হয়ে যাচ্ছে, মাথার সাথে নুন বসিয়ে দিলেই কি হয়ে যাচ্ছে? কফ হয়ে যাচ্ছে।
তার মানে খতরকে আয়ত্ত করা একেবারেই সহজ, বাস্তবেই অনেক সহজ। এই কারণেই যারা ক্যালিগ্রাফার বিশেষজ্ঞ আছেন, প্রশিক্ষক রয়েছেন, তারা সাজেস্ট করে থাকেন যে প্রথমে খতরকা দিয়ে শুরু করতে। অর্থাৎ ক্যালিগ্রাফির জগতে কেউ যদি প্রবেশ করতে চায় তাহলে প্রথম খতরকা দিয়ে শুরু করার জন্য পরামর্শ দিয়ে থাকেন। কারণ কি, তা সহজে সাবলীলভাবে আয়ত্ত করা যায়, সহজেই তাদের লেখা যায়, যার কারণে শিক্ষার্থী সে একটি খত অতি দ্রুত সহজে আয়ত্ত করতে পেরে তার মধ্যে একটা শক্তি যোগায়, এবং সে যে পারছে এটার কারণে তার মধ্যে সাহস আসে, এবং পরবর্তী খত ক্যালিগ্রাফি গুলো আয়ত্ত করা তার জন্য সহজ হয়ে যায়। এবং খতরুকার মধ্যে সে সহজলভ্য ভাবেই কলম ধরার যেই প্র্যাকটিস, কলম ধরার যেই আকৃতি, কলম ব্যবহার করা, সে সহজে বুঝে ফেলতে পারে এবং অক্ষরগুলো আকৃতিগুলো আয়ত্ত করতে পারে। যার কারণে পরবর্তী যে সুলুস নাস্ক আছে ওগুলো তার জন্য আয়ত্ত করা কঠিন। দেখেন, প্রথমে যদি কেউ খত্তে নস্ক অথবা সুলুস আয়ত্ত করতে যায় তার জন্য অনেক কঠিন, ওই অক্ষরগুলো অনেক কঠিন, কিন্তু খতরুকা একেবারেই সহজ। আমরা এগুলোকে আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করেছি, কেমন যেন মাত্র কয়েকটি রেখা, কয়েকটি টান, এগুলো যদি আমরা গভীর ভাবে অনুধাবন করতে পারি, আয়ত্ত করে নিতে পারি, তাহলে আমাদের জন্য আমাদের সামনে সবগুলো অক্ষর, সবগুলো আকৃতি একেবারেই সহজ, একেবারেই সহজ। আজকে যে আলোচনাটি করেছে আপনারা এটিকে বারবার শোনার চেষ্টা করবেন, বারবার বুঝবেন, যে রেখা টান দেয়া আছে এগুলো নিয়ে ভাবার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ অতি সহজে আপনারা বিষয়গুলো অনুধাবন করতে পারবেন। আর বিষয়গুলো অনুধাবন করে ফেললে আপনাদের জন্য লেখা সহজ হয়ে উঠবে ইনশাআল্লাহ। এখানে যদিও ছবিটি ক্লিয়ার দেখা যাচ্ছে না, তারপরও এখানে এটা একটা নুন লেখা হয়েছে। নুন অর্থাৎ আমরা বলেছিলাম যে নুন এটা হচ্ছে হরফে কাসি, কাস, কাস অর্থ হচ্ছে পেয়ালা। এটা যে নুনটি যে আসলেই দেখতে পেয়ালার মতো, এই পেয়ালার মতো তিনি সরাসরি লিখিয়ে দিয়েছেন। এই যে নিচে পেয়ালা, হ্যাঁ, নিচে পেয়ালা টেবিলের উপর রাখার, এভাবে পেয়ালার যে দাঁড়িয়ে থাকে শরবত পানের পেয়ালা, পেয়ালার মতোই পেয়ালার উপরে নুন, অর্থাৎ নুনটি একটি পেয়ালার বা গ্লাসের মতো একটি আকৃতি, যার পরিমাপ হচ্ছে 2 নোক্তা। আচ্ছা, এবার আমরা আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমরা এখন পরের অংশে যাব, পরবর্তী যে অংশ আছে সেই অংশগুলো আমরা পূর্ণ করব। আচ্ছা, আমাদের পরবর্তী অংশ নয়, এটা মূলত পূর্বের যেই আকৃতি ছিল, কিছু ছবি দেখা যাচ্ছিল না। এই যে আমরা বলেছিলাম যে সদের যে আকৃতিটি আছে এটা হচ্ছে শাকলে বাই দবে। সদের আকৃতির মধ্যে আমরা বলেছিলাম এটি শাকলে বাই দবে, দেখতে পেয়েছেন শাকলে বাই দবে। এই যে এখানে একটি ডিমের আকৃতি দেয়া আছে, ডিমের আকৃতি, এই যে এখানে বায়ত লেখা আছে অর্থাৎ ডিম। এখানে একটি মানুষ, মানুষ বলতে আসলে যদি আপনারা অ্যারাবিক ক্যালিগ্রাফি খতরুকা বা অ্যারাবিক যে ক্যালিগ্রাফি গুলো আছে এর যদি আপনারা গভীরতম পড়াশোনা করেন, গভীর বিশ্লেষণমূলক অধ্যয়ন করেন এবং দর্শনগতভাবে অধ্যয়ন করেন,
তাহলে দেখতে পারবেন আসলে এই যে আমরা অক্ষরগুলো দেখছি যে এটা সিন, এটা শিন, এটা আইন, এটি মূলত অক্ষরগুলো প্রাকৃতিক যে বিভিন্ন আকৃতি আছে সেই আকৃতির একটি বহিঃপ্রকাশ বা আকৃতির একটি সূরা মুজাররদা। অর্থাৎ দেখা যাবে যে একটি আকৃতি, এটা মূলত একটি পাহাড়ের আকৃতি। এই আকৃতিটি মূলত চোখের আকৃতি। এই আকৃতিটি মূলত পাখির আকৃতি, কিন্তু পাখির যে বিস্তারিত বিবরণ আছে সেই বিবরণটি নাই, কিন্তু পাখির মূল আকৃতিটি আছে, পাহাড়ের মূল আকৃতিটি আছে, চোখের মূল আকৃতিটি আছে। এভাবে তো সেই দৃষ্টিকোণ থেকে এই ছবিটি আঁকা, এখানে এটা আমরা বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে, যার মধ্যে ক্ষতের বা অক্ষরের বিভিন্ন বিবরণ চলে এসেছে এই একটি আকৃতির মধ্যে। আচ্ছা, আমরা পরবর্তী অংশে যাচ্ছি। যে আমরা কিছু অক্ষর বাকি ছিল আমাদের, দাল, দাল অক্ষরটি আমরা দেখে নেই। দাল, দাল অক্ষরটি এর মধ্যে মানে আমরা এক নজরে সবগুলো অক্ষর নিয়ে এসেছি এক নজরে। যে দাল যে অক্ষরটি আছে, এটা এমন একটি অক্ষর যেটা লাইনের উপরে থাকে। দাল অক্ষরটি যেটি লাইনের উপরে থাকে, দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, এই যে দাল, এটা হচ্ছে লাইন সতর, এর উপরে আছে দাল। দালের প্রথম দুটি অংশ, প্রথম যে অংশটি আছে এই প্রথম অংশটি এক নুক্তা, এর দুটি অংশ, প্রথম অংশটি এক নুক্তা, আর শেষের যে অংশটি আছে দ্বিতীয় অংশ, এই দ্বিতীয় অংশ দুই নুক্তা পরিমাপ, অর্থাৎ প্রথম অংশটি ছোট, দ্বিতীয় অংশটি বড়। আমরা পূর্বে দেখিয়েছি যে উল্টো দাল, উল্টো দাল হলে কি হবে? উল্টো দাল হলে প্রথম অংশটি দ্বিতীয় অংশ হবে আর দ্বিতীয় অংশটি প্রথম অংশ হবে, তাই না? অর্থাৎ উল্টো যদি ভাবে আমরা লিখি তাহলে প্রথম অংশটি আমরা, এটা ছোট হবে, হ্যাঁ এটা প্রথম অংশ, আর হচ্ছে তারপরে দ্বিতীয় অংশ একটু বড় হবে, যেহেতু এটা দুই নুক্তা, একটু বড় হবে। এক নুক্তা পরিমাপ, আর এটা হচ্ছে দুই নুক্তা পরিমাপ, দ্বিতীয় অংশ। আচ্ছা, এটা হয়তো আরো সুবিধা হবে। হ্যাঁ, এইটা সুন্দর হবে। এই যে অংশটা আছে ডাল, ডাল, এটা প্রথম অংশ, আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ, দেখতে পেরেছেন? প্রথম অংশটি এটা এক নুক্তা পরিমাপ, আর দ্বিতীয় যে অংশটি আছে এটা কিন্তু দুই নুক্তা পরিমাপ, তাহলে প্রথম অংশ থেকে শেষের যে অংশটি আছে অংশটি কি হবে? অবশ্যই বড় হবে। প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশটি অবশ্যই কি হবে? বড় হবে। আর আমরা বলেছিলাম যে জিম এবং আইন এই দুটি অংশ কিন্তু এই দাল উল্টো দাল, অর্থাৎ প্রথম অংশটি ছোট, দ্বিতীয় অংশটি বড়, এটাকে উল্টিয়েও প্রথম অংশটি ছোট, দ্বিতীয় অংশটি বড়। জিম, প্রথম অংশটি ছোট, দ্বিতীয় অংশটি বড়। তাহলে আমরা দালটিকে উল্টে লিখে একটি জিম লিখবো, জিম লিখে আপনাদেরকে দেখাবো। প্রথম অংশ লিখলাম, দ্বিতীয় অংশ লিখলাম, এখন আমরা তৃতীয় অংশ লিখবো। তৃতীয় অংশে এই হচ্ছে, এখন হচ্ছে আমরা বা লিখছি, বায়ের অংশ, দেখতে পেয়েছেন? বায়ের অংশ, এটা একটা জিম। এখানে দুই নুক্তা পরিমাপ, এখানে দুই নুক্তা, এটা হচ্ছে এক নুক্তা, এভাবে আইন, আমরা যদি এখানে আইন লিখি
আইন লিখলে একই বিষয় হবে। এটা কিন্তু একটা উল্টো দাল, এটা একটা উল্টো দাল। প্রথম অংশটি ছোট 1 নুক্তা, দ্বিতীয় অংশটি বড় 2 নুক্তা। এরপর হচ্ছে এই যে মাঝের হায়ার যে রেখাটি আছে, রেখাটি আমরা একটু 1 নুক্তা ফাঁকা রেখে দূর থেকে টানবো, দূর থেকে টানলাম, টেনে এরপর এর সাথে বাইরের অংশটি আমরা মিলিয়ে দিব, বাইরের অংশটি আমরা মিলিয়ে দিব, বাস। এটা এটা কিন্তু একটা বা। এভাবে আমরা বা লিখি, এভাবে আমরা কি লিখে থাকি, বা লিখে থাকি। এটা একটা বা। তো এই বা এটাই কিন্তু জিম, হা, খ, আইন, ওয়াইন এর নিচের অংশ এবং এই অংশটি লাইনের নিচে আসে। আচ্ছা, তাহলে আমরা এই অক্ষরগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আসেন ফা। ফা যে অংশটি আছে, ফা না সরি, ফা আমরা আলোচনা করেছি। কাফ, কফ এর আলোচনা শেষ করেছি, কাফ নিয়ে আলোচনা করব। কাফ এটা মূলত 3টি অক্ষরের সমষ্টি, অর্থাৎ এর 3টি অংশ এবং 3টি অক্ষরের সমষ্টি। প্রথম অংশ দেখেন কাফ, এর প্রথম অংশ একেবারে একটি আলিফ, অর্থাৎ আমরা পড়েছি যে আলিফ খতরুকের মধ্যে এর অংশ 3টি। আলিফের অংশ কয়টি? 3টি। এই কাফ এর অংশ কয়টি? 3টি। একেবারে হুবহু 3টি অংশ, এখানে এসে আলিফ শেষ হয়েছে। তো কাফের প্রথম অংশ, এর কয়টি নুক্তা? 3 নুক্তা পরিমাণ একটি আলিফ। মাঝে যে অংশটি আছে এটা কিন্তু একেবারে হুবহু একটি বা, অর্থাৎ প্রথমে আমি আলিফ লিখব, এরপর আমি কি লিখব? বা লিখব। পরের যে ইয়াটি আছে এটা মূলত এই যে এই অংশটি, এটা কিন্তু একটা দেখতে পাচ্ছেন, এটা একটা দাল, এটা একটা একেবারে মানে রিয়েলি একটি দাল, সঠিক একটি দাল। এই যে দাল, এই যে দাল, হ্যাঁ, মাঝের এই শেষ অংশ যে অংশটি আছে এটা একটা দাল। সাথে হচ্ছে বা এবং দালের সাথে যুক্ত করার জন্য একটি রেখা, একটি নিচ থেকে উপরে যায় এমন একটি রেখা। তাহলে কাফ এটা আমরা জানতে পারলাম একেবারে সহজ। প্রথম অংশটা হচ্ছে আলিফ, 3 নুক্তা, দ্বিতীয় অংশ বা, এটা 3 নুক্তা, মাঝে একটি রেখা, আর সর্বশেষ একটি সঠিক দাল। কাফ অক্ষরটি লাইনের উপরে থাকে এমন একটা অক্ষর। কাফের আরেকটি রূপ আছে, রূপটি হচ্ছে এই যে সারা, মানে মাঝে এটি একটা হামজার মতো লেখা হয়, হামজার মতো, এটা যেরকম দেখতে পাচ্ছেন ওরকম ভাবেই কাফ। দুটি প্রচলিত এই অংশ, এই রূপটি বেশি ব্যবহৃত হয় খতরুকার মধ্যে, অর্থাৎ খতরুকার মধ্যে এক টানে যত বেশি লেখা যায়, এক টানে, এটা তো লিখতে হলে আপনার দুইবার কলম করতে হবে, একভাবে করে পরে এটাকে আলাদাভাবে দিতে হবে। খতরুকার মধ্যে যত এক টানে যত লেখা যায়, এটা হচ্ছে এক টানে আমরা লিখলাম, আলিফ লিখলাম, বা লিখলাম, মাথা নিয়ে কাফ। বুঝছেন? আচ্ছা, কাফ। তারপর আসেন লাম। লাম এটা নিয়ে কোনো আলোচনাই করব না, কারণ লাম এটা মূলত আলিফ এবং নুনের অংশ। আলিফ এবং নুনের একটি রূপ হচ্ছে কি লাম। এটা একটা আলিফ যেটা নোক্তা 3, আর এটা হচ্ছে নুন যার নোক্তা পরিমাণ 2, যেটা লাইনের উপরে থাকে, দেখতে পাচ্ছেন একেবারেই সহজ। প্রথমে আলিফ এবং হচ্ছে গিয়ে তারপরে লাম। তারপরে আসুন মিম। মিম মিম এটা একটা, এর নিচের যে অংশটি আছে এটা হচ্ছে আলিফ। মিমের দুটি অংশ, হ্যাঁ, দ্বিতীয় যে অংশটি আছে এটা একটি আলিফ, এবং মিম অক্ষরটি এমন অক্ষর যেটি লাইনের নিচে আসে। মিম অক্ষরটি লাইনের নিচে নামে এমন একটি অক্ষর, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা লাইনের নিচে আসছে, এবং এর পরিমাপ, এটি একটি আলিফ, এর পরিমাপ 3 নুক্তা, এই যে এখানে দেওয়া আছে 1 নুক্তা, 2 নুক্তা, 3 নুক্তা। বাকি রইল এই প্রথম মিমের আকৃতিটা কেমন, এটা মূলত মিম। এটা তো আসলে ক্যালিগ্রাফি কলম নয়, যতটুকু আমরা সম্ভাব্য রূপ দেখানোর চেষ্টা করছি, সরি এটা নয়।
এভাবে আর কি, অনেকটা কাছাকাছি এভাবে। এর মধ্যে কোনো মিম, এটা হরফে মাতমুসা, অর্থাৎ যার মাঝে মাথার মধ্যে কোনো কি থাকবে না, ফাঁকা থাকবে না। এটা কেমন যেন মিমের মাথাটা আসলে একটা সাপের মাথার মতো, সাপের মাথা যে আছে অনেকটা সাপের মাথার মতো। তো এই মাথা টেনে মিমের মাথা, এটাকে একটু টানতে হবে, আর মাঝে এখানে একটু ফাঁকা আছে, এক নুক্তা পরিমাণ এখানে ফাঁকা থাকবে, অর্থাৎ আলিফের সাথে মাথার সাথে পার্থক্য থাকবে এক নুক্তা পরিমাণ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। আর নিচে হচ্ছে একটি একটি আলিফ, আর আলিফের প্রায় 2 নুক্তা পরিমাণ এটা নিচে, লাইনের নিচে আসে। আর প্রথম অংশটি 2 নুক্তা পরিমাপ লাইনের উপরে, অর্থাৎ মাথাটি লিখতে হবে 2 নুক্তা, লাইন থেকে 2 নুক্তা উপরে। তারপরে আসে নুন। নুন, এটা তো আমরা সিন, শিন, সদ, তদ ওই অক্ষরগুলোর মধ্যে কাঠামোটা দেখেছি। নুনটা আবার দেখেন, নুন এটা একটা পেয়ালার মতো। এই যে এখানে যদি আমরা এটাকে ইয়া করি, এটাকে আমরা এখানে এখানে ধরবো, এখানে ধরবো, অথবা এটা দিয়ে এটা আমরা টেবিলের উপর রাখবো, রাখলেই কিন্তু এটা নুন। হ্যাঁ, একটা শরবতের পেয়ালা, পাত্র বা গ্লাস, বুঝতে পেরেছেন? নুন। তো এই নুন এটা এমন একটি অক্ষর যেটা লাইনের উপরে থাকে, এবং এর পরিমাপ হচ্ছে 2 নুক্তা। এই নুনের পরিমাপ, মাঝের যে পরিমাপটা আছে এটা 2 নুক্তা। শেষ যে অংশটা আছে, এই যে টানটা, এটা হচ্ছে আপনার নুন একভাবে, অর্থাৎ এইভাবে এই ভিতরে আপনি নোক্তা দিতে পারেন, এভাবে দিলেন, ভিতরে, এই ভিতরে নোক্তাও দিলেন, অথবা বাহিরে, এই যে কফের মতো, কফের মতো এই যে এভাবেও কিন্তু নোক্তা দেয়া যায়। এটাও কিন্তু নুন, এটাও একটি নুন, যে যার নোক্তাটা কি হবে, বাহিরে হবে। এটা হচ্ছে নুন, একেবারে সহজ। এটা উসুলুল খত বা উসুল হরফি খত রুকা, রুকার অক্ষরের মৌলিক একটি অক্ষর নুন। ওয়াও নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। এরপর আসুন হা। হা অক্ষরটি এটা একটু জটিল, এটাকে গভীর ভাবে পর্যবেক্ষণ করতে হয় বা মনোযোগ দিয়ে দেখতে হয় হা অক্ষরটি। তারপর এটি কঠিন নয়। হা এর প্রথম যে অংশটি আছে এটা হচ্ছে আমরা শিন, এই দেখতে পাচ্ছেন শিন এর উপরে যে নোক্তা কিভাবে দেয়া আছে, নোক্তাটি এভাবে একটি কিন্তু নোক্তা, এটা একটা নোক্তা। ক্যালিগ্রাফির মধ্যে শিন 3 নোক্তা যেই দেয়া হয়, সা, শিন এর মধ্যে যে 3 নোক্তা, প্রথম অংশটি হায়ার, প্রথম অংশটি কেমন যেন 3 নোক্তা এর একটি টান, আলাদাভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 নোক্তার একটি টান। আর এই অংশটি এটা কার মতো দেখতে দেখা যায় বলতে পারেন? এই অংশটি, এটা দেখতে দেখা যায় হচ্ছে দালের মতো। এই অংশটি হায়ার, এই অংশটি দ্বিতীয় অংশটি একটি দাল, একবারে রিয়েলি দাল, দাল। তারপর দালের সাথে যে সংযুক্ত যে আটা হবে এটা হচ্ছে ফা, ফা অর্থাৎ যুক্ত বর্ণে ফা, ফা এটা তো এখানে মাতমুসা, এককভাবে আসলে মাতমুসা, কিন্তু ফা এটা যখন এই এখানে দেখেন, দেখতে পাচ্ছেন আমার ইয়ার দিকে আপনারা লক্ষ্য রাখেন, একটু ধৈর্য ধরেন। ফা এর এখানে যে অংশটি আছে, এই অংশটির মধ্যে দেখেন ফাঁকা আছে মাঝে। হুম, এটা মাঝে যখন আসে ফা অক্ষরটি ফাঁকা থাকে, এটা হরফে মুফরাগা হয়ে যায়। তো এই অংশটি কিন্তু হুবহু ভাইয়ের মধ্যে। প্রথমে আমরা পেলাম 3 নুক্তা এর একটা আকৃতি, তারপর হচ্ছে দাল, তারপর হচ্ছে ফা, তারপর হচ্ছে ফা। তো আমরা যদি এককভাবে হা লিখি তাহলে কিন্তু এখানেই এই ফায়ের পরে টানের হালকা একটু টান দিই, এটি শেষ। আমরা দেখাই এক জায়গায়, প্রথমে আমরা একটি 3 নুক্তা পরিমাণ নিয়ে আনবো, তারপর আমরা দাল একটু লম্বা করে দাল নিয়ে আসলাম, তারপর হচ্ছে আমরা ফা এর মাথাটি আঁকবো, এই কিন্তু হা হয়ে গেছে। দেখতে পেরেছেন আকৃতিটি কেমন? এই হা হয়ে গেছে, একক হা।
এর সাথে যদি যৌথ আরেকটি হা মিলিয়ে দিই, এখানে 3টি হা আছে, তো এভাবে লিখে এভাবে, এটা ভিন্ন আলোচনা, এটা আমরা যুক্তিবর্ণে দেখাবো ইনশাআল্লাহ যখন পরস্পর যুক্ত হয়। হা লেখার আরেকটি পদ্ধতি হচ্ছে এইভাবে হা, এই যে গোল হা যেটাকে আমরা বলি, একেবারে সহজ। এটাকে লিখতে হবে এভাবে, এভাবে অনেকটা এভাবে, হ্যাঁ, বাম দিক থেকে এভাবে ঘুরিয়ে এই যে এভাবে, এটা হচ্ছে হা। তারপরে হচ্ছে লাম এবং লাম আলিফ, লাম লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ। দেখেন প্রথম যে অংশটি আছে লাম লিখতে, লাম আলিফ লিখতে হচ্ছে প্রথমে লাম লিখতে হবে, এই লামের প্রথম যে উপরে আলিফ আছে এর 2 নোক্তা, এর আলিফের পরিমাপটা একটু কমে যাবে, পরিমাপটা একটু কি হয়ে যাবে, কমে যাবে, 2 নোক্তা হবে। কিন্তু দ্বিতীয় যেই রয়ের মতো যে আকৃতিটি আছে এই আকৃতির পরিমাপ বেড়ে যাবে, অর্থাৎ এর পরিমাপ হয়ে যাবে 3 নোক্তা, এই রয়ের এই পরিমাপটা হয়ে যাবে 3 নোক্তা। প্রথম আলিফের পরিমাপটি একটু ছোট, তারপর হচ্ছে র এর পরিমাপটি এটা দীর্ঘ হবে 4 নোক্তা পরিমাপ, পরিমাপ, আর এর সাথে একটি আলিফ আমরা মাঝে দিয়ে যদি বসিয়ে দেই, উপর থেকে নিচে 3 নোক্তা পরিমাণ একটা আলিফ দিয়ে দিলে লাম আলিফ। এই লাম আলিফ, বুঝতে পেরেছেন? লাম আলিফ একেবারে সহজ, লাম আলিফ। তারপরে আসি সর্বশেষ ইয়া, ইয়া অক্ষরটি জটিল কোনো অক্ষর না, একটু মনোযোগ কাম্য, ইয়ার মধ্যে একটু লক্ষ্য করার বিষয়। ইয়া, ইয়ার এই যে অংশটি আছে নিচের, এই অংশটি কিন্তু কার মতো দেখতে দেখা যায় বলেন তো? এটা কিন্তু বা, একেবারে বায়ের মতো, বা একেবারেই কিন্তু ইয়াটি এটি একটি বায়ের মতো, দেখতে পাচ্ছেন? এটা একটি বা। উপরে যে অংশটি আছে অংশটি এটি 1 নোক্তা পরিমাপ, আর পরবর্তী অংশটির মধ্যে 2 নোক্তা, 2 নোক্তা, আর পূর্ণ নিচের যে ইয়াটা আছে বায়ের মতো, এটা বায়ের থেকেও আরেকটু লম্বা, অর্থাৎ ইয়া এর পরিমাপ প্রায় 4 নোক্তা মতো, ইয়া এর এর দেহ প্রায় 4 নোক্তা পরিমাণ বড় ইয়ার মধ্যে, বুঝতে পেরেছেন? তাহলে এখানে হচ্ছে ইয়া, প্রথম অংশটি মাথাটি 1 নোক্তা, তারপরে 2 নোক্তা, তারপরে 4 নোক্তা। আমরা একটি ইয়া লিখে দেখাবো, ইয়া, ইয়া, এটা একটা ছোট্ট ইয়া ছিল, বুঝতে পেরেছেন? আর ইয়া এটি এমন একটি বর্ণ যে বর্ণটি লাইনের উপরে থাকে, যে বর্ণটি কোথায় থাকে? লাইনের উপরে থাকে। মাশাআল্লাহ, আমাদের সাথে ধৈর্য সহকারে অনেকেই আছেন। আমরা প্রায় আজকে অনেক বিস্তারিত আলোচনা করেছি এবং আমাদের ক্লাসটি আজকে দীর্ঘ হয়েছে। আশা করি আপনাদের জন্য উপকারী হবে, এটা আমার বিশ্বাস, আত্মবিশ্বাস। আপনাদের জন্য আজকে আলোচনাটি উপকারী হবে, বিশেষ করে যেখানে আমরা মৌলিকভাবে খত সম্পর্কে, লেখা সম্পর্কে বা অক্ষর সম্পর্কে একটি ধারণা পেয়েছি, যে আসলে মূলত 29টি অক্ষর, যদি আমরা বলি যে অ্যারাবিক লেটার 29টি, বা খত্রকার মধ্যে আমাদের 29টি বর্ণ লিখতে হবে, চর্চা করতে হবে। আমরা মাইক্রোফোন গুলো আপনাদের একটু কিছুক্ষণের জন্য অন করে দিয়েছি।
পরস্পর আমরা কিছু আলোচনা পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। সাউন্ড কি ক্লিয়ার শোনা যায়? আমার মাইক্রোফোন ঠিক আছে, সাউন্ড শোনা যাচ্ছে এখন? জি ওস্তাদ, শোনা যায়। আচ্ছা আচ্ছা, জি। তো আমরা আজকে দেখেছি যে আসলে আমাদের মধ্যে যে একটি ভীতি কাজ করতো বা কাজ করতে পারতো যে আমরা 29টি বর্ণ শিখবো, অনেক বর্ণ, তাই না? 29টি বর্ণ পরিমাপ পরিমাপ শুনলে আমরা পরিমাণ শুনলে আমরা মনে করতে পারি অনেক বেশি, অনেকটা, কিন্তু আসলে অত বর্ণ নয়, বর্ণ অনেক সংকীর্ণ, অনেক কম। একটু কষ্ট করে মাইক্রোফোন গুলো আপনাদের অন রাখলে ভালো হয়, অফ রাখলে ভালো হয়। জি, যে বর্ণ যদিও অনেক বেশি, কিন্তু মৌলিকভাবে এর পরিমাণ কম। অর্থাৎ উসুল, মূল যে উসুল আছে এই উসুল অনুযায়ী মাত্র কয়েকটি অক্ষর ঘুরে ফিরে আসছে। যে দেখেছেন আমরা পূর্ণ ক্লাসের মধ্যে ঘুরে ফিরে আমাদের সামনে কয়েকটি অক্ষর এসেছে, কয়েকটি অক্ষর বা কয়েকটি চিহ্ন এসেছে। চিহ্ন আমরা যদি বলি মৌলিকভাবে, আমাদের ক্লাস এখনো শেষ হয়নি, আপনারা অনেক ধৈর্য ধরেছেন, আশা করি ধৈর্য সহকারে আমাদের পূর্ণ ক্লাস শেষ করবেন। আমাদের আমরা পরবর্তী স্পোকেন একটি অংশ আছে, অংশটি দ্রুত সময় শেষ করে দিব। আশা করি ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। তো যদিও আমরা দেখেছি যে 29টি বর্ণ, কিন্তু মৌলিকভাবে মাত্র কয়েকটি বর্ণ এবং কিছু রেখা, কয়েকটি বর্ণ এবং কিছু রেখা। মৌলিক বর্ণের মধ্যে আমরা পেয়েছি আলিফ। আলিফ এটা একটি স্বতন্ত্র বর্ণ, মৌলিক বর্ণ বলা যায়। তারপর হচ্ছে বা, বা এটিও একটি মৌলিক বর্ণ। তারপর হচ্ছে আইন, সরি জিম, জিমের মাঝের যে রেখাটি আছে, মাঝের যে বাঁকানো রেখাটি আছে, সে মাঝের বাঁকা রেখাটি, বুঝেছেন? তারপর হচ্ছে জিম, তারপর হচ্ছে দাল, দাল, দাল এই অংশটি এটি একটি মূল অংশ, দাল এই অক্ষরটিও কি মূল। এমনিভাবে র, এটিও মূল, যেহেতু র এটি ওয়াও এর মধ্যে এই অংশটি আসে এবং অন্যান্য অংশ আসে, র এটিও একটি মূল অংশ, র। তারপর হচ্ছে সদ, এর প্রথম যে অংশটি আছে, সদের প্রথম যে অংশটি আছে, এটাও একটি মূল অংশ, মৌলিক অংশ সদের। তারপরে হচ্ছে ফা এর যে মাথাটি আছে, মাথা, ফা লিখতে যে মাথাটি ব্যবহার করা হয় যে পদ্ধতি, এই ফা মাথাটি মৌলিক অংশ। তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে নুন, নুন এটাও একটি কি মৌলিক অংশ, মৌলিক অক্ষর। তাহলে আমরা অক্ষরের মধ্যে মৌলিক, যদি আমরা বলি যে পরিপূর্ণ মৌলিক অক্ষর কয়টি ক্ষত্রকার মধ্যে, হাতে গোনা মাত্র কয়েকটি। এটা হচ্ছে আলিফ, বা, তারপর হচ্ছে আলিফ, বা, নুন, দাল, র। আলিফ, বা, দাল, র, নুন, এই পাঁচটি পূর্ণাঙ্গ ভাবে এগুলো অন্য অক্ষরে ব্যবহৃত হয়। এই ভিত্তিতে বলতে পারি আমরা উসুল হচ্ছে, মূল হচ্ছে পাঁচটি বর্ণ হচ্ছে মূল। আর হচ্ছে জিম এর মাঝের অংশ, জিমের মাঝের যে অংশটি আছে, এটা একটা রেখা, রেখার মধ্যে জুজ ধরতে পারি, মৌলিক জুজ এর মধ্যে আছে জিম এর মাঝের যে জুজটি আছে অংশটি। তারপর হচ্ছে সদ এর প্রথম উপরের যে অংশটি আছে এই অংশটি। আর হচ্ছে
তিন নোক্তা এর যে আকৃতিটি, তিন নোক্তা এর যে সারা যে আকৃতিটি আছে এই আকৃতিটি। তাহলে 5টি 6 7 8 মাত্র 5টি অক্ষর আর 8টি অংশ, 5টি অক্ষর 8টি অংশ হচ্ছে খত্তরুকার মূল কাঠামো, বা এই অংশগুলোর উপর খত্তরুকার পূর্ণ কাঠামো পূর্ণ 29টি অক্ষর নির্ভর করে। অর্থাৎ আমরা যদি এই 8টি অংশ মৌলিকভাবে আয়ত্ত করে নিতে পারি, একবার শিখে নিতে পারি, তাহলে আমাদের জন্য 29টি অক্ষর আয়ত্ত করা লেখা একেবারেই সহজ ইনশাআল্লাহ। এই ছিল আজকে আমাদের ক্যালিগ্রাফি অংশের ক্লাস। আমরা সংক্ষিপ্তভাবে একটু রিভিউ করে নিয়েছি। আচ্ছা, আপনাদের কাছ থেকে আমরা এখন কিছু নিব এই বিষয়ে। আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি আসলে মৌলিকভাবে আমরা আজকে আমরা কোন তথ্যে উপনীত হলাম, অর্থাৎ আমরা এক দাগে মোটা দাগে যে তথ্যটি পেলাম এই তথ্যটি আমরা তো মনে রাখতে পারবো এবং এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। এটি আপনাদের থেকে আমি জানতে চাই। আচ্ছা বলেন তো দেখি, খত্তরুকার মধ্যে মৌলিক অক্ষর কয়টি? পাঁচটি। মাশাআল্লাহ, খত্তরুকার মধ্যে মৌলিক অক্ষর 5টি। জি, কি কি? আলিফ, বা, দাল, রা, নুন। মাশাআল্লাহ, আলিফ, বা, দাল, র, নুন, এই 5টি হচ্ছে মূল অক্ষর, খত্তরুকার মধ্যে মূল অক্ষর। আচ্ছা, এর পাশাপাশি 3টি অংশ আছে, এমন 3টি আজেজা বা জুজ আছে যেগুলো মূল, বলতে পারেন কি? জিম, সদ, পা। জিম, সদ, পা। আচ্ছা, এর সাথে আরেকটি চিহ্ন, অর্থাৎ আমরা এই অংশের মধ্যে 4টি ধরতে পারি, 4টি অংশ যেগুলো যেগুলো মূল অংশ 4টি। এটা হচ্ছে জিমের মাঝের অংশ, তারপরে সদ এর প্রথম অংশ উপরের অংশ, ফা এর মাথা, আর হচ্ছে 3 নোক্তা এর যে আকৃতিটি আছে, 3 নোক্তা এর আকৃতিটি যেটি আমরা হা লিখতে ব্যবহার করেছিলাম। বুঝতে পেরেছেন? তাহলে অংশের মধ্যে আমরা 4টি ধরতে পারি। একটি অংশ হচ্ছে জিম, আরেকটি অংশ সদ, আরেকটি ফা, আরেকটি হচ্ছে 3 নোক্তার যে আকৃতিটি আছে। আজকের ক্লাসটি কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। আজকে প্রথম জানলাম যে এত অল্প কয়েকটি অক্ষরের মাধ্যমে পুরো 29টি হরফ লেখা যায়। মাশাআল্লাহ, ভালো লাগলো। আমরা আজকে এই ক্লাসটি উপস্থাপন করতে পেরে সত্যি আনন্দিত এবং আমার কাছেও ভালো লাগছে। ইনশাআল্লাহ আমাদের প্রতিটি ক্লাসই তাত্ত্বিকভাবে আমরা আলোচনা করব এবং যত দ্রুত এবং সহজলভ্যভাবে উপস্থাপন করা যায় আমরা সেভাবে চেষ্টা করব, এবং আমাদের সামনের ক্লাসগুলো, আমাদের কোর্সগুলো এই পদ্ধতিতে হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে, আচ্ছা, আমরা যে ক্যালিগ্রাফি অংশ আমরা শেষ করতে যাচ্ছি, এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা জানাশোনা আছে কি? কোনো প্রশ্ন? আমরা এই অংশটি শেষ করে দিব। জি অবশ্যই বলেন। যে মার্কিং করেছেন এটা কি ল্যাপটপের মধ্যে সেট করা মাইক্রোসফটের মধ্যে নাকি জি বুঝতে পারিনি। এই যে মার্কিং গুলা করেছেন এগুলা কি আজকে কোনো অ্যাপ ব্যবহার করা হয়েছে নাকি এটা মাইক্রোসফটের যে ল্যাপটপে যে না, এটা সরাসরি আমি যেই পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেছি ওই পাওয়ার পয়েন্টের মধ্যেই এই ইয়াগুলো আছে, অপশনগুলো আছে মার্কার করা বা দাগানোর, পাওয়ার পয়েন্টের মধ্যেই।
জাযাকাল্লাহ। জি, ওয়া ইয়াক। আর কারো কোনো জানাশোনার বিষয় আছে এই ক্যালিগ্রাফি অংশে? আচ্ছা, আমরা পরবর্তী অংশে যাই। আমাদের সময় আজকে অনেক সময় গিয়েছে, একটু সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবেন, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমরা অ্যারাবিক স্পোকেন অংশের মধ্যে আলোচনা করব মুহাদাসা বাইনাল মুআল্লিম ওয়া তালিব, ছাত্র ও শিক্ষকের মাঝে সংলাপ, ছাত্র ও শিক্ষকের মাঝে সংলাপ। জি, একটু আপনাদের মাইক্রোফোন গুলো অফ রাখবেন। ছাত্র ও শিক্ষকের মাঝে সংলাপ, তার মধ্যে প্রথমে মুআল্লিম শিক্ষক, সে ছাত্রকে উদ্দেশ্য করে বলছে আসসালামু আলাইকুম ইয়া আহমদ, আসসালামু আলাইকুম ইয়া আহমদ। ছাত্র ওয়া আলাইকুম আসসালাম। এখন কি মুহাদ্দাসা ক্লাসটাই পরে শেষ না? জি জি, না কোনো কিছু নেই। এই যে পৃষ্ঠাটি দেখছেন এই পৃষ্ঠাটি আমরা ইয়া করে শেষ করে দেব, আমাদের আর কোনো আলোচনা নেই। জি, ওয়া আলাইকুম আসসালাম ইয়া উস্তাজ।